ইসলামী ব্যাংক বা ওই যে ভোটের যে জিনিসটা আমার মনে হয় আপনি যদি সুযোগ দেন আমি মনে হয় যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে যখন কন্ডিশনগুলো কি ওই সময়টাতে আমরা একটু আলোচনা করার সুযোগ পাবো। আমি তিনটি বিষয় যদি ধরে নেই, এটা একটা তাত্ত্বিক আলোচনা হতে পারে। সেটি হচ্ছে যে জামাতের রাজনীতির প্রকৃতিটা কি। এখানে মাওলানা মওদুদী, ওনার নাম হচ্ছেন সৈয়দ আবুল আলা মওদুদী, উনি হচ্ছেন জামাতের প্রতিষ্ঠাতা 1941 সালে, এবং তার আগে রাইটটি বলেছেন উনি একটা পত্রিকা সম্পাদনা করতেন, পত্রিকাটার নাম হলো তর্জমানুল কোরআন। মূলত তর্জমানুল কোরআনের মাধ্যমে এটা অবিভক্ত কিন্তু ভারতবর্ষে উনি কিন্তু পত্রিকায় কাজ করতেন, মুসলিম, জি জি, বেনজোর সম্ভবত আর মুক্তি এরকম। আচ্ছা, আমি যদি এভাবে বলি যে মূলত তর্জমানুল কোরআনটা নিয়েই কিন্তু ওনার যে রাজনৈতিক যে মানে পদযাত্রাটা এটা শুরু হয়, এটার মাধ্যমেই উনি মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করেন। প্রশ্ন হচ্ছে মওদুদী, যেটা শাহেদ ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, শাহেদ ভাইকে আমি বলবো আরও আপনার ইনসাইটফুল মানে গভীরে আপনাকে যেতে হবে। মওদুদী কোনো নতুন ইসলাম নিয়ে আসেননি। আমি আপনাকে যদি তাত্ত্বিকভাবে বলি, আপনার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝেই কিন্তু পৃথিবীতে দুটো বড় ইসলামী মুভমেন্টের জন্ম নেয় সমসাময়িক সময়ে। একটা জামাত ইসলামীর নেতৃত্বে এই উপমহাদেশে এশিয়ায়, আর একটা হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন মিশরের মাধ্যমে মোহাম্মদ কুতুব ওখানে, এবং আপনার ওটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম হাসানুল বান্না, এবং এখানে হচ্ছে মাওলানা মওদুদী। প্রশ্নটা হচ্ছে ডিসিপ্লিন স্কুলিংটার দিক থেকে এটার সাথে মিল আছে, তার সাথে ওয়াহাবিজমের সাথেও কিন্তু কিছুটা মিল আছে। এই জিনিসগুলো নিয়ে ধর্ম মানে থিওলজিক্যালি অনেকগুলো ডিবেট করার জায়গা আছে। কিন্তু আমি যদি খুব পরিষ্কার বুঝে থাকি যে শাহেদ ভাইকে বলবো যে আপনি ক্রিটিসিজম করেন, কিন্তু ক্রিটিসিজমটাকে কিন্তু আপনাকে ডেটা ফ্যাক্ট দ্বারা আপনাকে ভ্যালিড ক্রিটিসিজমটা করতে হবে। এটা কি নতুন কোনো ইসলাম না। আপনি টোটাল লিটারেচার, মাওলানা মওদুদীর আরেকটা পরিচয় হচ্ছেন উনি কিন্তু একজন খুব উঁচু মানের সাহিত্যিক, এবং ওনার শত শত গ্রন্থ, আপনি অবাক হয়ে যাবেন। মাওলানা মওদুদীর যে বিখ্যাত যে তাফসিরটা তাফহিমুল কোরআন, এটা 28টা ভাষায় কিন্তু অনুদিত, এবং বিশ্বের ওয়ান অফ দ্য মানে বেস্ট, এটা হচ্ছে যে আমাদের এখানে যে ধর্মতাত্ত্বিক আছে বা সেটা কিন্তু শুধু আকীদার যে এখানে ধর্মের নেতারা আছে, তারা কেন এই কথা বলে যে জামাত ইসলামী আসলে আপনি পরিষ্কার হবেন যে মদিনা যে বিশ্ববিদ্যালয়, যেটা প্রথম আল আজহার বিশ্ববিদ্যালয়ের পরে যেটা আধুনিক বিশ্বে মানে এই একবিংশ শতক বা বিংশ শতকে বিশ্বে যে ইসলামী শিক্ষার যে প্রসার এবং ডিসিপ্লিন, এটার ক্ষেত্রে মাওলানা মওদুদীর অবদান আছে, এবং বলা হয় তিনি এর কারিকুলামটা তার জায়গা থেকে আসছে। আমিও ফিরে আসি এই জায়গাটায়, মূল জায়গাটা না, উনি কোনো নতুন ইসলাম নিয়ে আসেননি। উনি ইসলামটা হচ্ছে এমন একটা, এটাকে আমি ধর্ম বলতেও নারাজ, আমি বলবো এটা একটা মতবাদ, এটা একটা আদর্শ, এটা একটা আদর্শ। ইসলাম একটা পরিপূর্ণ, আপনি যদি কোরআন অরিজিনে যদি চলে যান আপনি, তাহলে দেখবেন কোরআনের কোথাও কিন্তু এই ধর্ম বলে কোনো শব্দ নাই। এখানে আছে হচ্ছে দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, যেটা প্রফেসর ইসলাম তার জীবনের শেষ দিকে যে কয়টা আয়াত নাজিল হয়েছে তার মধ্যে একটি আয়াত হচ্ছে, আজ আমি আমার নিয়ামত মানুষের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমি ঘোষণা করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। এই যে কথাটা, আয়াতটা, এই ইসলামটাতে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এরই একটা নিউ ইন্টারপ্রিটেশন মওদুদী হাজির করেছেন। আমি বলি নিউ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে সকল নবী একজন নবী হলেই তো হতো না। এত নবী কেন আসলেন? সব নবীদের দিন এক, শরিয়া আলাদা। শরিয়া মানে হচ্ছে আইন, বিধিবিধান, জাতি, ধর্ম, রাষ্ট্র, অঞ্চল। বিভিন্ন অঞ্চলে বলা হয়েছে আমি মানুষকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, তাদের জন্য নবী পাঠিয়েছি। সুতরাং আপনাকে মূল অরিজিনে যদি আপনি ক্রিটিসিজম করতে চান, তাহলে আপনাকে ওই লিটারেচারটা প্রথমত আমি বলবো, অনুরোধ করব, আপনি একটা সুন্দর কথা বলেছেন, আমি ধন্যবাদ জানাই, যে আমি তো জামাতের ধ্বংস চাই না। আপনার ক্রিটিসিজম আমি মনে করি একজন দেশপ্রেমিক না, এবং আপনার এই রাইট আছে। ওকে, ঠিক আছে, আমরা এই জায়গাটায় আসি। 2 নম্বর আমি যেটা বলি, আমি 2 নম্বর যে জিনিসটা বলি, জামাতের রাজনীতির প্রকৃতিটাকে। জামাতের রাজনীতি, জামাত কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে?
আপনি যদি জামাতের গঠন, আমাকে যদি বিএনপি বিশ্লেষণ করতে হয় আমি তাই বলবো, আমি আওয়ামী লীগকে যেভাবেই দলকে আমি বিশ্লেষণের জায়গায় বলছি। জামাতের যদি 4 দফা কর্মসূচি দেখেন তাহলে তার 3য় এবং 4র্থ দফাটা হলো সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কার, এবং সেখানে পরিষ্কার বলা আছে জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সাধন করবে। যে দলটা, আমি তো কে কোথায় একটা বিচ্ছিন্ন কথা বলেছে রাজনীতিবিদরা সেটা দেখবো না, একটা গঠনতন্ত্রে তার মূল্যবোধটা কি। সুতরাং আমি বলবো জামাত ইসলামী ভার্সেস ডেমোক্রেসি না, জামাত ইসলামী যে লড়াইটা, এবং বিশেষ করে আমি বলবো স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাত ইসলামীর রাজনীতিটা কিন্তু গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম স্টেক হোল্ডার। আচ্ছা, তাহলে আপনাকে একটা কথা বলি আমি এখানে, এটা আমরা একটু গভীরে চলে গেছি। আমি পড়েছি গঠনতন্ত্রের কথা এবং এটা খুব কনফিউজিং মনে হয়েছে আমার কাছে। গঠনতন্ত্রে আপনার গণতান্ত্রিক পন্থার কথাও বলছেন, আবার ইসলামী শরিয়া আইন কায়েমের কথাও বলছেন। অ্যাজ পার ইসলামী শরিয়া লজ না, এখানে কিন্তু আপনার বিভিন্ন বিচারের ব্যবস্থা বিভিন্ন রকম হবে। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আপনার নারীদেরকে একরকম পোশাক পরার কথা বলা হচ্ছে, পুরুষদেরকেও একরকম পোশাক পরা, একটা জীবন বিধান যেটা আপনি বললেন সেই ব্যাপারটা আছে। গণতন্ত্র আমাদের কি বলছে? গণতন্ত্র বলছে যে পিপলস ম্যান্ডেট, মানুষের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মানুষ ইমপ্লিমেন্ট করতে পারবে, যে আমরা কেমন শাসন চাই। একজন নারী যদি চান যে সেই নারীর, আমি নারীর উদাহরণটা এখানে বারবারই আনছি কারণ এটা নিয়ে অনেক পোস্ট 5 আগস্ট এই বিষয়টা নিয়ে অনেকবারই আলোচনা হচ্ছে। নারীরা নারীদের সামনে শুধু নাচতে পারবে, আবার নারীরা শুধু গৃহে থাকলে, নারীরা গৃহে বেশি থাকলে রিওয়ার্ড দেওয়া হবে। সুতরাং জামাত ইসলামী বারবার নারী ইস্যুটা বারবার নিয়ে আসছে। নারীদের অধিকার প্রশ্নেও আমরা দেখেছি জামাত সহ অন্য লিডার্স যারা ছিল তারা তাদেরকে গালি দিয়েছে রীতিমতো, শব্দটা আমি উচ্চারণ করতে পারছি না। তো এই বিষয়গুলো যখন হচ্ছে, তো আমরা তো জানি যে গণতন্ত্র আমাদের সেই স্বাধীনতা দেয় যে শুধু একজন নারী না, যে কোনো পুরুষকেই, যে কোনো মানুষকে, নাগরিককে, যে সে কীরকমভাবে জীবনযাপন করতে চায় তাকে সেই রাইটটা দেবে। আপনারা এই কনফ্লিক্টটা কী করে তাহলে মোকাবেলা করবেন? কারণ আপনারা তো প্রান্তিক লেভেলে মানুষের কাছে যখন যাচ্ছেন তখন আপনার গঠনতন্ত্র অনুযায়ী বলছেন যে আমরা ইসলামী শরিয়া ল কায়েম করব, রাইট? কিন্তু আমরা দেখছি যে আপনারা আবার এই কথাটাও বলছেন, বিশেষ করে যখন আপনাদের আমরা ডিপ্লোমেটদের সাথে যখন কথা হচ্ছে তখন আপনারা বলছেন আপনারা গণতান্ত্রিকভাবেই চালাবেন। কনস্টিটিউশনে দুটো আছে, সুতরাং আপনাদের সেই সুবিধাটা আপনারা নিচ্ছেন, কিন্তু অ্যাজ এ সিটিজেন আমি কিন্তু এটা কনফিউজড। আপনি একটু যদি সংক্ষেপে আমাকে বলেন। জি, আমি তার আগে আপনাকে একটু প্রস্তুতি, আমি বিশ্লেষণে আসব। বাংলাদেশের জনসংখ্যার পরিসংখ্যানে নারী এবং পুরুষ প্রায় কাছাকাছি, নারীরা বেশি, কিঞ্চিত বেশি, এবং ডেমোগ্রাফিক যে ট্রেন্ডটা, নারীদের বাদ দিয়ে তো বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। যদি একটা দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে নারীদের কাছে যেতে হবে। আপনার পরিসংখ্যান কি বলে? জামাত ইসলামীতে নারীদের অংশগ্রহণ কি ক্রমাগত বাড়ছে না কমছে? আমার পরিসংখ্যান কি বলে? আমি তো নিজে কোনো সার্ভে করছি না, আর যারা সার্ভে করছে সেই সার্ভে অনুযায়ী সেই সার্ভেগুলো কোশ্চেন হচ্ছে। একজন নারী নেত্রীর নাম বলেন, আমি একটু শুনতে চাই। আমি আপনাকে বলি, কারণ বিএনপির তুলে আসার কথা ছিল, আসে নাই। আচ্ছা, বিএনপির আরো অনেক আছে, রুমিন ফারহান। জামাত ইসলামের যদি নারী এত অংশগ্রহণ বাড়ে, একজন নারী নেত্রীর নাম বলেন, আমি একটু শুনতে চাই। আচ্ছা, এই জায়গাটাতে আপনার চোখের উপরে আমরা যে চশমাটা দিয়ে দেখি, এই চশমার যে রংটা হয় এই রঙই আমি দেখি। আমি উত্তরটা দিচ্ছি আপনাকে। আপনি কি পার্লামেন্টে নারীদের অংশগ্রহণ দেখেছেন? অবশ্যই দেখেছি। গুড। আমি আপনাকে ফ্যাক্টটা বলছি। যখন নারীদের একটা উপরে নীতিমালা, মানে একটা কমিশন গঠন হলো, এবং আপনি যেটা বলছেন, আচ্ছা প্রথমে বলি, অনেকের ভাষার সাথে আমি নিজেও খুব কষ্ট পাই। কোনো আলেমের ভাষা এরকম হওয়া উচিত না একেবারে, এবং এটা ইসলামের ভ্যালুতে যদি আমি বিশ্বাস করি, আমি পরিপূর্ণ মনে করি যে এই ভাষাটা আমাদের সমস্যা তৈরি করে। আমাদের মনোজগতে এখন কিন্তু খালেদা জিয়া আছে। আপনাকে একটা ছোট্ট, আমি লোভ সংবরণ করতে পারছি না আপনি ভাষার কথা বলতে। আহমদ ছফার একটা বিখ্যাত ঘটনা আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। সেটা হচ্ছে উনি একটা রেজিস্ট্রেশনের জন্য কথা বলতে গিয়েছেন, তো টেলিফোনে পিএসকে টেলিফোন করেছেন, তো বলছে যে কোন আহমদ ছফা, তো তিনি একজনই থাকে, তাই না? তো পরে তো কল ব্যাক করেছেন, কিন্তু ওখানে আরেকটা জিনিস আছে। তো আহমদ ছফা তো সে যে ধরনের মেরুদণ্ড সোজা প্রাণী, সে মানুষ, সে ম্যাডামকে বলছেন কি সব আপনি মানে অর্ধশিক্ষিত লোকদের নিয়ে চলেন। তো তার সুন্দর একটা রিপ্লাই ছিল, আপনারা তো আসলেন না, আপনার মতো উচ্চশিক্ষিত লোক, আমি একটা অশিক্ষিত অর্ধশিক্ষিত, আমি যাদেরকে নিয়ে এরকম আপনাদের মতো শিক্ষিত না। দেখেন পাওয়ারটা, দেখেন
আমরা কিন্তু ভাষাটা নিয়ে সত্যি কষ্টকর যে আমাদের আলেম সমাজের মধ্যে, কিন্তু আমি মনে করি এটা 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 খুবই মার্জিনাল। এটা দিয়েই কিন্তু পুরো আলেম সমাজকে আমরা যদি প্রতিনিধিত্ব করতে বলি, আমি আমরা তো অন্য কোনো আলেমদের প্রতিবাদ দেখি না। আপনি এখানে বললেন ছোট করে, কিন্তু এই বক্তব্যের প্রতিবাদ মহিলাদের আমি আপনাকে ফ্যাক্ট বলছি, ইন অল লেভেল, প্রান্তিক মহিলাদের সংখ্যা থেকে সমাজের উচ্চ শিক্ষিত মহিলাদের মধ্যে স্ট্যাটিস্টিক্স বলছে তাদের অংশগ্রহণের হার, যে দলটাকে আমরা নারী বান্ধব নয় বলছি, নীতিটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, এবং কেন পশ্চিমা দুনিয়া আগ্রহ হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে তারা কিন্তু ফ্যাক্ট দিয়ে কিন্তু বিশ্লেষণ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যদি প্রকাশ করা যায় আপনি এ ব্যাপারে আমি অনুরোধ করব, আপনি যে তাদের দলের যান এবং যে আপনি তাদের কাছ থেকে নেন, কেন আমি গণতান্ত্রিক পার্টি, আমি জানতে চাই আমার নারী নেতা কোথায় জানতে অবশ্যই পারবেন, আপনি ভাবিকে পাঠিয়ে দেন। কিন্তু আমি আপনাকে বলি আমাদের চোখে একটা চশমা, আমি বলি না না এই সুপ্ত রাজনীতি 24 এর পরে কেন চলবে? শাহেদ ভাই প্লিজ, কেন ওয়াই ভাই, আমি আপনার সাথে এভাবে ডাইরেক্ট ক্রস করতে পারবো না। আমাদের চোখের উপরে পাশ্চাত্যের চশমাটা দিয়ে আমরা সমাজকে যেভাবে দেখি, আমাদের এই সমাজটা কিন্তু সেভাবে দেখবে না। আমরা আচ্ছা, আমাকে বলেন খুলনা এক আসনে কৃষ্ণনন্দী বদলে দিতে পারবেন না, খুলনা এক আসনে যে একজন হিন্দুকে নমিনেশন দেয়া হলো, আপনার লিটারেচারের কোন জায়গায় বলা হয়েছে যে হিন্দু জামায়াত ইসলামীর হয়ে সংসদ নির্বাচন করতে? আপনি তো আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। বলেন, আচ্ছা আমি শেষ করে দিই, স্পেসিফিক শেষ করে দেই, তারপরে বাবুনগরী সাহেব যে বলছে মূল অরিজিন, আমি একটা কথা বলে শেষ করি, একটা সাহেব ভাই, মূল অরিজিনে যদি যাই, যদি আমি কন্ডিশনাল বলছি, জামাত ইসলামী তার দলের নামের সাথে তো ইসলাম শব্দটা আছে, তাই না? মূল ইসলামে আমরা নারীকে কিভাবে দেখি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের হচ্ছেন মূল, তাই না? তিনি যেটা দিয়েছেন, তিনি নারীকে কিভাবে দিয়েছেন, তার ড্রিমের উপরে এই পৃথিবীতে আপনি আরেকজন নেতা দেখবেন, তিনি বলেছিলেন আরবের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, তিনি সানা থেকে হাজরামাউত, মানে আরবের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিশি রাতে একজন সুন্দরী মহিলা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সঙ্গীহীনভাবে নিরাপত্তার সাথে যাবে, কেউ তাকে স্পর্শ করবে না। দ্য ড্রিম, দ্য ভিশন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলাম নারীদেরকে যে প্রটেকশন দিয়েছে ইনসাইটফুলি, মানে খুব ভিতরে, খুব গভীর থেকে, এটা আমার মনে হয় আমাদের আলোচনাটা ছিল গণতন্ত্র নিয়ে, যে আপনি গণতন্ত্র কায়েম করতে গেলে আপনার যে আপনি দিনের কথা, ইসলামী শরিয়া লর কথা আমরা ছিল, সেখান থেকে আপনার যে ধরনের চুরি করলে হাত কেটে ফেলা থেকে শুরু করে আরো যে ধরনের বিধান আছে, সেটা তো তখন আপনারা ওইটাই ইমপ্লিমেন্ট করতে চাইবেন না। এই যে নারী স্বাধীনতার ক্ষেত্রে আমি আপনাকে এই জায়গায় বলি, চুরি করলে হাত কাটা যাবে তখনকার সমাজে ছিল, প্রফেসর ইসলাম করেছেন। আপনি কি জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত কাটা স্থগিত করেছেন? এটা কি ইসলামের বিরুদ্ধে? তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত দুর্ভিক্ষ আসলো স্থগিত করে দিলেন। আপনাকে কিন্তু একটা হলিস্টিক, আপনাকে পূর্ণাঙ্গ জিনিসটাকে নিয়ে বিশ্লেষণ করে, ইসলাম মানে হাত কেটে দেওয়া। আমাদের এই যে উনি যে হার্টজেলের কথা বললেন, হান্টিংটনের যে তত্ত্ব, পাশ্চাত্য যে ঘৃণা জন্ম দিয়েছে আমাদেরকে, ইসলাম মানে ভীতিকর একটা জিনিস, ইসলাম মানে ভয়ঙ্কর একটা জিনিস, আগামী পৃথিবীর থ্রেট হচ্ছে ইসলাম। আমি বলি আমি যেটা বলছি এখানে আমাদের ইসলামকে বলতে হাত কাটা। আমি বলি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজতে ইসলাম, জামাত ইসলামী একটি ভণ্ড ইসলামিক পার্টি, সহিহ ইসলাম নয়। আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, মওদুদের ইসলাম নয়। আমি পড়ে শোনাচ্ছি। আমি সেই প্রসঙ্গটা এনেছিলাম, বলছেন যে আপনি এই সুযোগটা নিয়েছেন এবং আপনি নিতেই পারেন। আমার অধিকাংশ ভক্ত শ্রোতার সুযোগ নাই। শাহেদ ভাই আপনি জানেন না, ইসলাম সম্পর্কে আরো জানেন, তারপরে আপনি জামাত ইসলাম নিয়ে কথা বলেন। আল্লামা বাবুনগরী কি ইসলাম সম্পর্কে কম জানেন? উনি তো স্পেসিফিক বলছে যে এটা ভণ্ড। আচ্ছা, এখন আমরা একটু আমাদের আলোচনায় আসি। ইসলামের এই শরিয়া আইনের কোন আইন বলে আপনাকে যে এইভাবে আপনি বলবেন যে ইসলামী ব্যাংক আমাদের না, আবার বলবেন যে আমাদের মায়ের ঘরে ফিরে এসেছে? এটা কোন আইনে, আপনি ইসলামের কোন ধারায় আপনাকে অ্যালাউ করছে যে আপনি একটা ব্যাংক নিয়ে 4 রকম মন্তব্য দিচ্ছেন এবং বলতেছেন আপনারা স্বচ্ছ একটা নির্বাচন চান, সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন চান, এবং আপনি ভেতরে কিভাবে লোক যাবে সে ব্যাপারে আপনি গাইড করতে চান? একটু যদি আমাকে এই ব্যাখ্যাটা। না, আমি এটার ব্যাপারে আমি একটা মানে খুবই ফর্মাল উত্তরটা দেব হচ্ছে, ইসলামী ব্যাংক তো বাংলাদেশ রাষ্ট্রের নিয়ন্ত্রিত এবং রুলস রেগুলেশন অনুযায়ী চলে। এবং আমার যতটুকু জানা মতে যে কোনো সেক্টরে, যে কোনো পেশায় চাকরি করার তার কিন্তু কতগুলো ইন্টিগ্রেটেড পয়েন্ট আছে এবং চাকরি বিধিতে এই জিনিসগুলো আছে। স্টেট মেকানিজমকেই কিন্তু ব্যবস্থা নিতে হবে, এবং যদি কেউ তিনি যে দলের হন, যত পর্যায়ে নেতা হন, তিনি যদি কোনো রুলস ভায়োলেশনের মধ্যে যান, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আমি কিন্তু
আমি কাউকে কিন্তু আমি রাষ্ট্র এটা বলতে চাই না। রাষ্ট্র সেক্ষেত্রে আমি যখন এই দাবিটা আপনার আসলো- কন্ডিশনটাকে আমি একমত, আপনার কন্ডিশনে যদি কোনো যে কোনো ব্যাংকের ইনক্লুডিং ইসলামী ব্যাংক যেটা আপনি মেনশন করেছেন, যদি, কারণ আমি বিষয়টা নিয়ে আমি কিন্তু আমার জানা নেই, আমি কন্ডিশনে বলছি, যদি কেউ আপনি যেটা বলছেন জুলকারনাইন সাহেরের রেফারেন্স দিয়ে বলছেন যে টেলিফোনে এই ধরনের যেটা নির্বাচনের নিরাপত্তাকে নষ্ট করে, পরিবেশকে না, নষ্ট এটা- করে, এটা একটা কোনো video নেতা নষ্ট করে, conference, সেটা, উচিত আমরা দেখেছি। ওই নেতা, তিনি তো বাংলাদেশের নাগরিক এবং নির্বাচনের যে রুলসগুলো আছে, রুলস অনুযায়ী নির্বাচনের পরিবেশ হ্যাম্পার করলে নির্বাচন কমিশন আছে, আমরা স্টেট মেকানিজমকে কেন জিজ্ঞাসা করি না? না, না, আচ্ছা, তারা কি এটা- ব্যবস্থা এটা- নিচ্ছে? না, আমি এই একটা জায়গাতেই দোলার আমার সাথে- প্রশ্ন, আমি আমি আসছি, একটা আমি- দোলার সাথে এই যে জবাবটা- রাষ্ট্র বিহেভ করছে না, না, এই ঘটনার রাষ্ট্র পরপরই behave করছে না, ইসলামী রাষ্ট্র কিন্তু- ব্যাংকের সমস্ত পরিচালনা পর্ষদ ফ্রিজ করা দরকার, যে আই নিড আ নিউট্রাল বডি হিয়ার, নট জামাত ইসলামী আচ্ছা, আমি লোকজন। এক্ষেত্রে আপনাকে সেই সাহেব একটা তথ্য দিয়ে নির্বাচনের রাখি। ক্ষেত্রে একটা বর্তমানে কিন্তু আমার যতটুকু জানা, আমার যদি ভুল না হয়, বর্তমানে ইসলামী ব্যাংকের কিন্তু টোটাল বোর্ড অফ গভর্নর্স কিন্তু সরকার কর্তৃক নিয়োগকৃত। এবং জামাত ইসলামীর লোকজন আচ্ছা, আমি